প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন সকলে? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের সামনে যে টপিকটা নিয়ে আলোচনা করব, অনার্স নন মেজরের পঞ্চম অধ্যায় জারণ বিজারণের চ্যাপ্টারের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমীকরণের সমতা সাধন। এছাড়াও এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের জন্য। ইন্টারমিডিয়েট লেভেলে রসায়ন দ্বিতীয় পত্রে পরিমাণগত রসায়নে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমীকরণের সমতা সাধন। আমি জানি আমরা অনেকের ইন্টারমিডিয়েট লেভেল এটা আমাদের অনেকের কাছে এটা বইয়ের কারণ ছিল, তবে আমার বিশ্বাস আপনারা যদি আজকের এই ক্লাসটা ভালোভাবে ফলো করেন, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমীকরণের সমতা সাধন অবশ্যই পারবেন। তাহলে আর দেরি না করে চলেন আমরা আমাদের ক্লাসটা করে ফেলি। আচ্ছা, তো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমীকরণের সমতা সাধন করতে হলে আমাদের কিছু রুলস জানা লাগে বা নিয়ম জানা লাগে। আমি আর এই জায়গায় নিয়মগুলো লিখবো না, আমরা করার সময় সেটা বলে দিব। এখন আরেকটা ব্যাপার, এই জায়গায় আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমীকরণ সমতা সাধন করতে হইলে, যেমন আমি এই জায়গায় দেখেন দুইটা বিক্রিয়া লিখছি, খালি বিক্রিয়ক অংশ। এখন আপনাকে এই বিক্রিয়ক অংশ থেকে এরকম দিয়ে বলবে যে এই সমীকরণটা দিয়ে বলল যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমীকরণের সমতা সাধন করো। এখন আমরা যে সিম্পল বিক্রিয়াগুলো করছিলাম, যে দাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া, লবণ পানি কার্বন ডাইঅক্সাইড, কিন্তু এই জায়গায় এটা জারক পদার্থ, এটা অ্যাসিড, এটা পটাশিয়াম আয়োডাইড। এখন এই বিক্রিয়কগুলো বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, এইটাই আসলে গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আমাকে প্রথমে এই সমীকরণটা পূর্ণ করতে হবে, তারপরে এই জায়গায় জারক কোনটা, আমি একটু নিয়মটা বলি। প্রথমে আমাকে বুঝতে হবে যে এই বিক্রিয়ক থেকে কি কি উৎপাদ হবে। নাম্বার ওয়ানকে আমাকে সমীকরণটা পূর্ণ করতে হবে। 2 নম্বরে হইলো এই জায়গায় আমাকে জারক বিজারক শনাক্ত করতে হবে, জারক বিজারক শনাক্ত করতে হবে। 3 নম্বরটা হইলো জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া লিখতে হবে। 4 নম্বরটা হইলো জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া লিখতে হবে। এই জায়গায় বিক্রিয়কে যদি অক্সাইড আয়ন থাকে তো উৎপাদে সেটাকে পানি বানাইতে হবে, অর্থাৎ বিক্রিয়কে অক্সিজেন পরমাণু থাকলে উৎপাদে পানি উৎপন্ন করতে হবে। এই ক্ষেত্রে আমি প্রয়োজন অনুযায়ী আমি H+ যোগ করতে পারি, এটা অম্লীয় মাধ্যমে বিক্রিয়ার ক্ষেত্রে। পরেরটা হলো ইলেকট্রন সমতা সাধন করে যোগ করতে হবে আমাকে বিক্রিয়াটা, তারপরে প্রয়োজনীয় মূলক সরবরাহ করা। তাইলে আসলে আমরা একটু বলি, প্রথমে আমরা আসলে কি করব, বিক্রিয়া সম্পন্ন আমার কি কি উৎপাদ উৎপন্ন হবে। 2 নম্বরে কি জারক বিজারক শনাক্ত করব, জারক ও বিজারক। তারপরে আমরা অর্ধবিক্রিয়া লিখব, অর্ধবিক্রিয়া। এগুলো আমরা বুঝার জন্য, আপনারা বুঝার জন্য আমি বলে দিচ্ছি, এগুলো আমাদের ম্যান্ডেটরি কিছু না, যে সিরিয়ালটা অর্ধবিক্রিয়া। তারপরে বিক্রিয়কে অক্সিজেন থাকলে উৎপাদে পানি বানাইতে হবে। এক্ষেত্রে আমাকে কিভাবে বানাবো আমরা দেখাবো, বিক্রিয়কে H+ যোগ করে। পরে ইলেকট্রনের সমতা সাধন, ইলেকট্রনের সমতা সাধন এবং যোগ করা, সমীকরণ যোগ করে, ইলেকট্রনের সমতা সাধন এবং সমীকরণ যোগ করা, সমীকরণ যোগ প্লাস করা। তারপরে কি দর্শক আয়ন সরবরাহ করা, অর্থাৎ আয়ন সরবরাহ করা, প্রয়োজনীয় আয়ন সরবরাহ করা, প্রয়োজনীয় আয়ন সরবরাহ করা। আমি একটু ছোট করে লিখছি, এটা আমাদের দেখার প্রয়োজন নাই, আমি শুধু আমরা যে এই নিয়মগুলো অ্যাপ্লাই করছি সেটা আমি বলে দিব মুখে, সো এই জায়গায় নেই। এখন আসেন আমরা যে কোনো একটা বিক্রিয়া, এখন এই বিক্রিয়া, ওই যে জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া লেখার ক্ষেত্রে আমরা এসএসসি লেভেলে যে সিম্পলগুলো করছিলাম, ইন্টারমিডিয়েট লেভেলে এসে আপনারা কোনো বিক্রিয়ার ক্ষেত্রে একটু ভিন্ন, যেমন অক্সালিক অ্যাসিডের বিয়োজন। এখন অক্সালিক অ্যাসিডের জারণ বিক্রিয়া আপনি এর আগে লেখেন নাই, সো এটা আমাকে একটু মনে রাখতে হবে। আপনাদের ইন্টারমিডিয়েট সিলেবাস বলেন আর অনার্স নন মেজর সিলেবাসে বলেন, এইগুলার বাইরে তেমন আনকমন কিছু আসে না। এই 4-5টা বিক্রিয়া আমরা দেখবো যে বিয়োজন বিক্রিয়াটা আমরা কিভাবে লিখবো এবং জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া কিভাবে লেখা লাগবে। তাহলে চলেন আমরা এই জায়গায় একটু দেখি। প্রথমে যে বিক্রিয়াটা আছে এটা সিম্পল, আমাদের এসএসসি লেভেলে যে
ফেরাস সালফেট বিয়োজিত কি হবে এটা আমরা জানি, Fe2+ আর সালফেট আয়ন। এখন এই জায়গায় জারণ বিক্রিয়া, আমরা মূলত জারণ অর্ধ বিক্রিয়াটাই লিখতেছি। তো ফেরাস থেকে জারিত হইয়া সে ফেরিক হবে, সে কি করবে, এক্ষেত্রে একটা ইলেকট্রন ত্যাগ করবে। তো এটা আমরা বুঝতেই পারছি যে ফেরাস একটা ইলেকট্রন ত্যাগ করে ফেরিক। আমি চাইলে এই ইলেকট্রনটা প্লাস করে এদিকেও লিখতে পারতাম। তো এইটা নিয়ে আমার মনে হয় আমাদের সমস্যা নাই, এটা সিম্পল, আমরা 9, 10-এ করছি। আপনার যে সমস্যা, আপনার জন্য নতুন যারা ইন্টারমিডিয়েট অথবা অনার্স রসায়ন নন মেজর 1-এ আছেন, অক্সালিক অ্যাসিড, এটা কি অক্সালিক অ্যাসিড, এটা অনেকের কাছে ঝামেলাতে। অক্সালিক অ্যাসিডের দুইটা অংশ, একটা এই অক্সালেট আয়নের যার মান -2 আর হাইড্রোজেনের যার মান +1 × 2। এই বিয়োজিত হাইড্রোজেন দুইটা আর অক্সালেট আয়ন হয়েছে। এখন এই অক্সালেট আয়নের জারণ ঘটে, আমাকে মনে রাখতে হবে, এটা আপনি মনে করতে পারেন যে আপনার মুখস্থ। অর্থাৎ বিক্রিয়কে যদি অক্সালেট থাকে উৎপাদে কার্বন ডাইঅক্সাইড হবে, কি হবে, বিক্রিয়কে অক্সালেট থাকলে উৎপাদে কার্বন ডাইঅক্সাইড, বিক্রিয়কে যদি অক্সালেট আয়ন থাকে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড হবে। এই জায়গায় কার্বন দুইটা, এই জন্য আমি 2 দিয়ে সমতা সাধন করছি। তারপরে আসেন পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড কাকে বলে, যেখানে অক্সিজেনের যার মান -1। কিন্তু আসলে আমরা অক্সিজেনের যার মান কি কখনো -1 এরকম লিখতে দেখছি? আমরা সাধারণত এইভাবে লিখি না। তাহলে কিভাবে লিখবো? যে পারঅক্সাইডের ক্ষেত্রে হাইড্রোজেন +1 × 2 মানে দুইটা H+, আর অক্সাইড এই জায়গায় আসলে দুইটা অক্সিজেন পরমাণু, আমরা চাইলে এইভাবে লিখতে পারতাম। তো এটা এইভাবে না লিখে লেখা হয়েছে কি, যে 2 দিয়ে খাটা করলে এটার জারণ মান -1ই হয়, -1ই হয়। আচ্ছা, তাইলে এই অক্সাইড আয়নে দুইটা ইলেকট্রন ত্যাগ করে হবে অক্সিজেন পরমাণু। এই জায়গায় দুইটা অক্সিজেন পরমাণু একটা দুইটা ইলেকট্রন ত্যাগ করলে আসলে হয় কি, অক্সিজেন গ্যাস হবে। তারপরে সোডিয়াম থায়োসালফেট, এটা হলো সোডিয়াম থায়োসালফেট, এই অংশটা প্লাস, এই অংশটা কি মাইনাস, থায়োসালফেট। অর্থাৎ H2O3 2- দুইটা ইলেকট্রন ত্যাগ করে এটা টেট্রাথায়োনেট আয়ন উৎপন্ন করে। এটা আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে, সংখ্যাটা একটু খেয়াল। ওকে স্যার, তাইলে আমরা একটু দেখি। এই অংশটা আমরা মুছে ফেলি, এটা আমরা জাস্ট যাতে পরবর্তী বিক্রিয়াটা ভালোভাবে করতে পারি এই জন্যই আসলে একটু লিখে নিলাম। এখন আসেন আমরা মূল কাজে চলে যাই। সেই জায়গায় আপনাদের দুইটা বিক্রিয়া দিছি, আমরা যে কোনো একটা বিক্রিয়া করলে পরের টাইম নিয়ে পারবো। তো চলেন আমরা প্রথম বিক্রিয়াটা দেখি। পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস পটাশিয়াম আয়োডাইড প্লাস সালফিউরিক অ্যাসিড। তাহলে এই বিক্রিয়াটা আমাদের বিক্রিয়ক কি কি? পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস পটাশিয়াম আয়োডাইড প্লাস সালফিউরিক অ্যাসিড। এখন আমাদেরকে এই উৎপাদটা লিখতে হবে, আসলে কি কি উৎপাদ হবে স্যার। এখন এই জায়গায় পটাশিয়াম, আপনাদের এই টাইপের বিক্রিয়ার ক্ষেত্রে জারক পদার্থ হিসাবে সবসময় আপনারা মনে রাখবেন পটাশিয়াম ডাইক্রোমেট অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়। কি কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা পটাশিয়াম ডাইক্রোমেট। আমি 2 ধরনের এক্সাম্পলই দিছি। তো এইটা একটা জারক পদার্থ এবং এটা একটা জারক পদার্থ। আপনি এইভাবে মনে রাখতে এই দুইটা জারক পদার্থ, অথবা আপনি সমীকরণের মান টান বসায়ও বের করতে পারবেন যে এটা জারক পদার্থ। পটাশিয়াম ডাইক্রোমেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক পদার্থে আপনাদের লেভেল বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, এখন এই পটাশিয়াম আমার কি কি উৎপাদ হবে? তো এইটা যদি জারক পদার্থ হয় এটা হবে বিজারক পদার্থ। আর এই বিক্রিয়াটা যে আমি ঘটাবো এটা অম্লীয় মাধ্যমে অথবা ক্ষারীয় মাধ্যমে ঘটানো হতো। আপনাদের সিলেবাসে অম্লীয় মাধ্যমের বিক্রিয়াটাই। তো এই অম্লীয় মাধ্যমের বিক্রিয়ার ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড যে কোনো অ্যাসিড ব্যবহার করা হয়। তারা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করছে, আমরা করি। এখন আমাকে দেখতে হবে যে আসলে উৎপাদটা কি কি হবে। একটু দেখেন সবাই, আপনাকে মনে রাখতে হবে যে আমি যে জারক পদার্থ ইউজ করব, সহজভাবে বোঝার পদ্ধতি আর কি, জারক পদার্থ ইউজ করব তার মধ্যে যে ধাতুগুলা থাকবে তাদের লবণ উৎপন্ন হবে। তো এই জায়গায় পটাশিয়াম আছে, সালফিউরিক অ্যাসিডের সালফেটের সাথে যুক্ত হয়ে যাবে পটাশিয়াম সালফেট। তারপর আছে ক্রোমিয়াম, ক্রোমিয়াম ধাতু আছে তার লগে সালফেট মিলে ক্রোমিয়াম সালফেট। তো ক্রোমিয়ামের জারণ মান +3। তো আমাদের এই সংকেতটা কি হবে একটু দেখি তো। ক্রোমিয়াম সালফেট, দেখেন তো এটা -2 আর এটা +3, তাহলে এটা কি শূন্য হয়েছে? সংকেত লেখা লাগবে এটাকে 2 দিয়ে গুণ, এটাকে 3 দিয়ে। অর্থাৎ আমার সংকেত হবে Cr2
SO4 হোল 3 ক্রোমিয়াম সালফেট। তাহলে আমরা কি বুঝছি, আমার যে জারক পদার্থ থাকবে তার ধাতুর লবণ হবে। এখন এই জায়গায় যদি আমি সালফিউরিক অ্যাসিড না ক্লোরাইড লবণ নিতাম, মানে HCl অ্যাসিড নিতাম, তাইলে আমার হয়তো পটাশিয়াম ক্লোরাইড, হয়তো ক্রোমিয়াম ক্লোরাইড। বুঝতে পারছি, মানে আমি যে অ্যাসিডটা নিব তার আসলে অ্যানায়নের লবণটা হবে। এখন আসেন, তাইলে আমার এটা গেল। এখন পটাশিয়াম আয়োডাইড, এই আয়োডাইড থেকে উৎপন্ন হবে আয়োডিন। আয়োডাইড থেকে উৎপন্ন হবে আয়োডিন, আর সাথে হবে পটাশিয়াম আয়োডাইড, আয়োডাইড আছে এই জায়গায় আয়োডিন, আর পটাশিয়াম সালফেট হয়েছে সাথে। এই জায়গায় দেখেন ক্রোমেট আয়ন আছে। তো ক্রোমেট আয়ন যদি বিক্রিয়কে তাকে উৎপাদে, সেটা অক্সিজেন থাকলে এটা পানি হবে। এইদিকে বিক্রিয়ক অক্সিজেন থাকলে উৎপাদে পানি হবে। কিভাবে হয় আমরা একটু পরেই দেখব। এই আসলে আমাদের উৎপাদ। এখন আমরা এক কথায় বলি যে স্যার এই বিক্রিয়ায় কি কি উৎপাদ হবে সেটা আমরা আসলে কিভাবে বুঝবো, যে আমরা আসলে পটাশিয়াম ডাইক্রোমেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট এগুলো জারক পদার্থ। তাহলে আমরা উৎপাদ কিভাবে হবে সেটা মনে রাখবো, যে আমার জারক পদার্থের মধ্যে যে দুইটা ধাতু আছে তাদের লবণ উৎপন্ন হবে। আমি এই জায়গায় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করছি বিধায় তাদের সালফেট লবণ হবে। যদি HCl লবণ ব্যবহার করতাম তাহলে ক্লোরাইড লবণ হইতো। তাহলে পটাশিয়াম সালফেট আর কি ক্রোমিয়াম সালফেট। তারপরে কি, যে জায়গায় ক্রোমেট, মানে ক্রোমেট অংশের মধ্যে অক্সিজেন আছে বিধায় উৎপাদে কি হবে, পানি হবে, উৎপাদে পানি হবে। আর আয়োডাইড থাকার কারণে এটা আয়োডিন হবে। এখন চলেন আমরা আসলে মূল কাজে চলে যাই। আমার কিন্তু এই বিক্রিয়া, আমার কাজটা আসলে এই বিক্রিয়াটাকে সমতা সাধন করা। এখন আপনি বলতে পারেন স্যার আমরা কত কত বিক্রিয়া করলাম 9, 10 সমতা সাধন, এখন করে ফেলি। না স্যার, এটা এইভাবে আপনি মিলাইতেই পারবেন না, আপনাকে নিয়ম অনুযায়ী মিলাইতে হবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে। তাইলে চলেন, তাইলে এই জায়গায় আসলে আমাদের জারককে পটাশিয়াম ডাইক্রোমেট, বিজারক হবে কি তাইলে পটাশিয়াম আয়োডাইড, আর এটা হলো আমার অম্লীয় মাধ্যম। এখন আপনি বলতে পারেন স্যার আপনি আমাকে মুখস্থ বলে ফেলেন পটাশিয়াম ডাইক্রোমেট জারক, আমি বুঝবো কিভাবে? বুঝার একটা শর্টকাট বিষয় হলো, দেখেন এই জায়গায় ক্রোমিয়ামের জারণ মান আপনি যদি হিসাব করেন, বের করেন, তাহলে দেখবেন এই জায়গায় জারণ মান হবে +6 হবে। কেমনে হয় এটাও যদি আবার একটু দেখেন, এই অক্সিজেনের হবে -2 ইন্টু, দেখেন -2 × 7 মানে -14। তো এই অংশ যদি -14 হয়, তো পুরাটা মিলে হইতে হবে +14। তো ক্রোমিয়ামের যদি +6 হয়, +6 × 2 +12, আর এর +1 × 2। অর্থাৎ আমার এত গভীরে যাওয়ার দরকার নেই, অর্থাৎ ক্রোমিয়ামের জারণ মানের জায়গায় কি +6। এখন উৎপাদে দেখেন সালফেট -2 × 3, তে ক্রোমিয়াম হইব +3 × 2। এই জায়গায় স্যার আমি ক্রোমিয়াম এবং এই দুই জায়গায় ক্রোমিয়ামটাকে হাইলাইটস করতে চাই, অন্য কিছু আমার লেখা লাগবে না, পরীক্ষার খাতায় এটা লেখা লাগবে না, আপনাকে বোঝানোর জন্যই বলতেছি। এই জায়গায় ক্রোমিয়ামের জারণ মান +6, এই জায়গায় ক্রোমিয়ামের জারণ মান +3। তাইলে জারণ মান হ্রাস পাইছে। আমি গতকালকে বলছিলাম যে জারণ মান হ্রাস পাইলে বিজারিত হয়, যে বিজারিত হয় সে জারক। স্যার দেখেন ক্রোমিয়াম +6, এই জায়গায় ক্রোমিয়াম +3, জারণ মান হ্রাস পাইছে। জারণ মান হ্রাস পাইলে হয় কি বিজারিত, আর যে বিজারিত হয় সে জারক। সুতরাং সে জারক, আর জারকের সাথে যেহেতু এটা জারক, এটা অম্লীয় মাধ্যম, এটা দর্শক মানে বিক্রিয়ার মাধ্যম হিসাবে কাজ করে, যে অন্য পদার্থটা সেটা বিজারক আমরা এমনি বলতে পারি। এটারও কারণ আছে, ওই দেখেন কেমনে পটাশিয়াম আয়োডাইড বিজারক কেন। লজিক্যালি যদি আমরা বলতে চাই, আয়োডিনের জারণ মান -1, পটাশিয়াম +1, এই জায়গায় আয়োডিন -1, কিন্তু এই জায়গায় কি দেখেন তো 0, মৌলিক পদার্থের জারণ মান 0 হয়। তো -1 থেকে 0 হয়েছে, জারণ মান বাড়ছে না কমছে? কমছে না, কিন্তু বাড়ছে। -1 থেকে 0 হয়েছে, -1 থেকে 0 হয়েছে মানে বাড়ছে। জারণ মান বাড়লে হয় জারিত, যে জারিত হয় সে কি বিজারক, অর্থাৎ এই জায়গায় বিজারক। এখন আসেন স্যার আমরা এই দুইটা নিয়ম আসলে বুঝছি কিনা দেখেন তো। যে প্রথমে কাজ হইলো বিক্রিয়া সম্পন্ন। কেমনে বিক্রিয়া সম্পন্ন করবো? যে জারক পদার্থ থাকবো তার দুইটা লবণ বানাবো, বিক্রিয়কে অক্সিজেন থাকলে উৎপাদে আসলে কি হয় পানি হয়, আয়োডাইড থাকার কারণে আয়োডিন হয়েছে। এইভাবে আমরা আসলে 2 নম্বরটা জারক এবং বিজারক, একটা তো আমরা মুখস্থভাবে ধরতে পারি, অথবা আমরা লজিক্যালি ধরবো যে কোনটা জারক কোনটা বিজারক। তো আমরা লিখছি পটাশিয়াম ডাইক্রোমেট জারক এবং পটাশিয়াম আয়োডাইড বিজারক। এখন আমার কাজ কি অর্ধ বিক্রিয়া লেখা। চলেন আমরা অর্ধ বিক্রিয়া লিখি। তাহলে অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া।
দেখেন এটা আমরা ল্যাঙ্গুয়েজ দিয়ে বলতে পারতাম যে এই বিক্রিয়া প্রদত্ত বিক্রিয়া অমুক পটাশিয়াম ডাইক্রোমেট জারক পটাশিয়াম আয়োডাইড বিজারক। তো আমি এগুলো নোট খাতা নোটে দিয়ে দিব, আর এমনি আমরা শর্টকাট বিক্রিয়াটা করব, পুরো প্রসেসটা গাণিতিক্যাল যে টপিকটা আছে। জারণ অর্ধ বিক্রিয়া, দেখেন তো এই জায়গায় জারণ আসলে কার করছে স্যার? জারণ ঘটবে এই দেখেন পটাশিয়াম আয়োডাইড, আমরা তো বলছি যে তার জারণ মান ছিল -1 থেকে 0 হয়েছে, অর্থাৎ আয়রনের জারণ মান, আয়রন সরি আয়োডাইডের জারণ করছে না, আয়রন নাই, আয়োডাইডের জারণ। তাইলে দেখেন বিক্রিয়কে আয়োডাইডের জারণ মান ছিল -1, খালি জায়গার টান দিয়ে উৎপাদে হয়েছে আই। তো এই জায়গায় মানে আয়োডিন হলে সে কি করবে আসলে একটা ইলেকট্রন ত্যাগ করবে, আয়োডিন তো 2, সে দুইটা আয়োডিনের দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, এই হইল আয়োডিন। এখন দেখেন আমার আয়োডিনের দ্বিপরমাণু কোন, এই জন্য আপনি বলতে পারতেন যে আমি আই লিখলাম না কেন, আমরা জানি গ্যাসীয় বা অধাতু সমূহকে নিজেদের মধ্যে দ্বিপরমাণু কোন গঠন করে, তাই আয়োডিন বানাইলাম। এখন আসেন বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ কার করছে দেখেন তো? বিজারণ করছে ক্রোমিয়ামের ছিল +6 হয়েছে +3, তো +6 থেকে +3 হয়েছে মানে ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। তাহলে দেখো ক্রোমেট Cr2O7 2-, এখন প্রশ্ন হলো এই জায়গায় আছেন স্যার, ওই যে K2 Cr2O7 এটা বিয়োজিত হয়ে আসলে K+ আর ক্রোমেটায়ন Cr2O7 2-, এই যে স্যার এখন এই ক্রোমেট আসলে জারিত হইয়া কি হয় এটাই আমাদের লেখার বিষয়, যে আগে নিয়মের মধ্যে আমাদের ছিল এরকম যে অক্সালেট থাকলে কি হবে, চলেন ক্রোমেটে আমরা ক্রোমিয়ামের কথা চিন্তা করি, মনে মনে তার জারণ মান কি +6 না স্যার? হ্যাঁ +6, উৎপাদে হয়েছে +3, তাইলে এর মানে সে কি করছে 3টা ইলেকট্রন গ্রহণ করছে। আমি সবসময় একটা নিয়ে চিন্তা করব, মানে একটা ক্রোমিয়াম নিয়ে চিন্তা করব, তাই সে গ্রহণ করলে হবে কি ক্রোমিয়াম 3+, ক্রোমিয়াম 3+, অর্থাৎ 6+ থেকে সে হচ্ছে কি ক্রোমিয়াম 3+। এই জায়গায় ক্রোমিয়াম কয়টা? 2টা দিলাম। এখন আসেন 2টা ক্রোমিয়ামের কারণে, অর্থাৎ 2টা ক্রোমিয়ামে ইলেকট্রন গ্রহণ করবে 6টা। এখন একটা জিনিস দেখেন, আমি ক্রোমিয়ামের ঝামেলা শেষ করলাম যে ক্রোমিয়ামের জারণ মান +6 ছিল, উৎপাদে +3 হয়েছে, 2টা ক্রোমিয়াম থাকার কারণে প্রতিটা যদি 3টা করতে মোট করছে 6টা। এখন আসেন এই জায়গায় যে অক্সিজেন আছে বা অক্সাইড আছে 7টা, এইটাই আসলে গুরুত্বপূর্ণ বিষয়। আমি বলছিলাম বিক্রিয়কে অক্সিজেন থাকলে উৎপাদে পানি হবে, তো এই জায়গায় 7 অণু 7 পরমাণু অক্সিজেন আছে, উৎপাদে 7 অণু পানি হবে, এটা আপনারা লিখতে পারবেন। বিক্রিয়কে যদি আমার যে অ্যানায়নটা থাকবে তার সাথে আমি ধাতুটার বিজারণ বিক্রিয়া গোটায় ফেলছি, এখন অক্সিজেনকে তো আমি এভাবে ফেলে রাখতে পারবো না, তখন বিক্রিয়কে যতটা অক্সিজেন মানে 7টা অক্সিজেন পরমাণু আছে, তো উৎপাদে 7 অণু পানি হবে। এই 7 অণু পানি হইতে 14টা H+ আয়ন লাগছে, তো এই 14টা H+ আমাকে বিক্রিয়কে যোগ করতে হবে, এটাই গুরুত্বপূর্ণ, তো 14H+। এখন আপনি আমাকে বলতে পারেন স্যার এটা আমি কোথা থেকে যোগ করলাম, কারণ আমার এই বিক্রিয়াটা হলো অম্লীয় মাধ্যমে, আমি চাইলে H+ প্রয়োজন অনুযায়ী আমি বিক্রিয়কে যোগ করতে পারবো। স্যার আমি আবার একটু বলি, বিক্রিয়কে ক্রোমিয়ামের জারণ মান ছিল +6, উৎপাদে +3, অর্থাৎ একটা ক্রোমিয়াম পরমাণু 3টা ইলেকট্রন গ্রহণ করে, যেহেতু 2টা ক্রোমিয়াম আছে এই জন্য সে 3 দুগুণে 6টা ইলেকট্রন গ্রহণ করে 2টা ক্রোমিয়াম 3+ হয়েছে, শেষ। ক্রোমিয়ামে নেওয়ার কোনো ঝামেলা নাই। এখন এই জায়গায় যে ক্রোমিয়ামের সাথে যে অক্সিজেন আছে, বিক্রিয়কে অক্সিজেন থাকলে উৎপাদে আমাকে এটাকে পানি বানাইতে হবে, তো বিক্রিয়কে 7 পরমাণু অক্সিজেন আছে, উৎপাদে পানি হবে 7 অণু, আর এই 7 অণু পানি বানাইতে আমার 14টা H+ যোগ করা লাগবে বিক্রিয়কে। কেন যোগ করতে পারতেছে? কারণ আমি এটা অম্লীয় মাধ্যমে বিক্রিয়া আমি ইচ্ছা মতো যোগ করতে পারবো, আমার যতটুকু প্রয়োজন। শেষ, তাইলে আমাদের এই 2টা কাজ শেষ। তাইলে 4 পর্যন্ত দেখেন আমাদের 4 পর্যন্ত শেষ, অর্ধ বিক্রিয়া লেখা, অক্সিজেনকে পানি বানানো। এখন ইলেকট্রনের সমতা সাধন করতে হবে। স্যার আমরা এই সমীকরণের নাম দিয়ে দিই 1 এবং 2, এটা সমীকরণ দিই 1, আর এটাকে দিই কি 2।
এখন আমাকে সমতা সাধন করতে হবে, ইলেকট্রন সমতা সাধন করে যোগ করতে হবে। আমি বলছিলাম যে স্যার এই জায়গায় ইলেকট্রন আছে 2টা, এই জায়গায় ইলেকট্রন 6টা, মিলছে কি না? তাইলে আমরা আসলে কি করি দেখেন, 1 নং সমীকরণকে রোমান সংখ্যায় দিই আমি, এটাকে 1 নংকে আমি গুণ দিয়ে দিই 3 দ্বারা, এবং এবং 2 নংকে 6 হইতে হবে, 2 নং, হ্যাঁ 2 নংকে আমি 1 দ্বারা দিই, 1 দ্বারা গুণ করে অতঃপর যোগ করে, অতঃপর কি করে যোগ করে, মানে আমি এই সমীকরণটাকে 3 দিয়ে গুণ দিব, 3 দুগুণে 6, তাইলে পরে এটাকে আর 1 দিয়ে গুণ দিলেই হচ্ছে, তারপরে আমি যোগ করে ফেলবো। তাহলে 3 দিয়ে গুণ দিলে কি হচ্ছে প্রথমটা দেখেন তো, 3 দুগুণে 6 আয়োডাইড, 6 আয়োডাইড মাইনাস 3 দুগুণে 6 ইলেকট্রন, আমি 3 দিয়ে গুণ দিচ্ছি, তাহলে 3 অণু আয়োডিন। ঠিক আছে, এখন পরেরটাকে আমি কত দিয়ে গুণ দিব? 1 দিয়ে। 1 দিয়ে গুণ দিলে তো যা আছে তা আমরা কি দিব দেখেন তো, Cr2O7 2 মাইনাস প্লাস 6E প্লাস 14H প্লাস, যা আছে 1 দিয়ে গুণ দিলে তো যা আছে তা, 2 ক্রোমিয়াম 3 প্লাস প্লাস 7H2। আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। আমি এটাকে 1 দ্বারা গুণ দিছি, 1 দ্বারা গুণ দেওয়া মানে যা আছে তা, আর সেই জায়গায় 3 দিয়ে গুণ দিছি। এখন আসেন আমরা যোগ করে ফেলি, এই যে বলছিলাম যোগ করব। এখন আসেন এই যে যোগ করলে কি হচ্ছে আমার, এই মূলত আমাদের এই যোগটা করার কারণটাই হলো আমরা ইলেকট্রন ইলেকট্রন কেটে দেবো। দেখেন এই জায়গায় প্লাস 6টা মাইনাস 6টা, মানে আমি এটা কাটা যাচ্ছে, এই কাটা দেওয়ার জন্যই আসলে এই কাজটা করা। এখন আসেন আমাদের আসলে থাকছেটা কি, Cr2O7 2 মাইনাস প্লাস 6I মাইনাস প্লাস 14H প্লাস, তীর চিহ্ন, এই জায়গায় 3 অণু আয়োডন হয়ে গেছে, হয়ে যাক। এই জায়গায় হবে প্লাস 2 ক্রোমিয়াম 3 প্লাস প্লাস 7H2O। এই হইল আমার, এটাকে আমরা বলি আয়নিক সমীকরণ বা কঙ্কাল সমীকরণ। এটাকে আমরা কি বলি? আয়নিক সমীকরণ বা কঙ্কাল সমীকরণ। এটাকে আমরা বলবো আয়নিক সমীকরণ, আয়নিক সমীকরণ। এখন আমাদের শেষ স্টেপ, যে স্যার আমরা ইলেকট্রন সমতা সাধন করার পরে কি করছি, যোগ করছি, সেটাও শেষ। এখন আমরা প্রয়োজনীয় মূলক সরবরাহ করব। কি করব? প্রয়োজনীয় মূলক সরবরাহ করব। তাইলে আমরা আসলে শেষ। স্যার আমরা কি আসলে বুঝতে পারছি? আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখন প্রয়োজনীয় মূলক সরবরাহ করা, ওই যে যেমন এই যে ক্রোমেট আয়ন, এই ক্রোমেটটা আসলে আসছে কোথা থেকে? সেটা পটাশিয়াম ডাইক্রোমেট থেকে আসছে। তা আমরা এর সাথে পটাশিয়াম তার প্রয়োজন, আমি পটাশিয়াম যোগ করে দিব। তারপরে আয়োডাইডটা কোথা থেকে আসছে? আয়োডাইডটা আসছে পটাশিয়াম আয়োডাইড থেকে, তার সাথে পটাশিয়াম যোগ করে ফেলবো। এইচ প্লাসটা আসলে কোথা থেকে আসছে? সালফিউরিক অ্যাসিড। এই জায়গায় আমরা ব্যালেন্স করে দিব, তাইলে আমাদের বিক্রিয়াটা হয়ে যাবে। আচ্ছা, তাইলে দেখেন আমরা সমীকরণটা যোগ করে ফেলি। এটা প্রয়োজনীয় মূলক সরবরাহ করে পাই। ল্যাঙ্গুয়েজটা হবে যে প্রয়োজনীয় মূলক সরবরাহ করে পাই। আমার জায়গার স্বল্পতা, আমি আর ল্যাঙ্গুয়েজটা লিখছি না, আমরা এই জায়গায় বলবো যে প্রয়োজনীয় মূলক, শেষে প্রয়োজনীয় মূলক সরবরাহ করে পাই। চলেন তাহলে প্রয়োজনীয় মূলক সরবরাহ করি। এই যে ক্রোমেটটা কোথা থেকে আসছে? ক্রোমেটের লগে পটাশিয়াম দরকার, K2Cr2O7 দুইটা দিলে হয়ে যাচ্ছে, প্লাস এই আয়োডাইডটা কোথা থেকে আসছে স্যার? পটাশিয়াম আয়োডাইড থেকে, এর সাথে লাগবে পটাশিয়াম, সংখ্যা যা আছে তা, প্লাস। এখন একটু থামতে হবে স্যার। স্যার এই জায়গায় দেখেন 14টা H প্লাস, 14টা H প্লাস যদি আমি বানাইতে হয় বিক্রিয়কে, আমার সালফিউরিক অ্যাসিড কয়টা লাগবে? 60টা, কারণ প্রতিটা সালফিউরিক অ্যাসিডের মধ্যে আছে কি, আসলে আমরা বুঝাইতে যাচ্ছি এই H প্লাসটা সালফিউরিক অ্যাসিডের অংশ। এখন এই H প্লাসের সাথে ঘাটতি আছে সালফেট, টোটালটা পূর্ণ হলো সালফিউরিক অ্যাসিড। 14টা সালফিউরিক অ্যাসিড হইতে হইলে আমাকে কি লিখবে? 7H2SO4। দেখেন বুঝছেন কিনা? আমরা আসলে
এই H প্লাসটা কিসের অংশ? সালফিউরিক অ্যাসিডের অংশ। তো H প্লাসকে আমরা সালফিউরিক অ্যাসিড বানাইলাম। এখন 14টা সালফিউরিক অ্যাসিড হলে 7টা, 7 দুগুণে 14 H প্লাস। এখন আসেন 3I2, এই জায়গায় আর কোনো কিছু সরবরাহ করা লাগতেছে না। এখন আসেন এই যে স্যার ক্রোমিয়াম, এই ক্রোমিয়ামটা আসলে কিসের অংশ? ক্রোমিয়াম সালফেট। তাহলে আমাকে ক্রোমিয়াম সালফেটের সংকেত লিখতে হবে Cr2SO4 দেখেন এই জায়গায় ক্রোমিয়াম 2টা, আমি Cr2 নিচে দিয়ে দিচ্ছি, সামনে আর 2 হবে না। এখন আসেন এই যে সালফেট আমি প্রয়োজন, এটা তো যে সরবরাহ করছে সালফিউরিক অ্যাসিড, এটা আমি ইচ্ছা মতো লিখতে পারি আমার যে জায়গায় যতটুকু লাগবে, প্লাস 7H2O। এখন একটা জিনিস দেখেন, আপনার কিন্তু এই জায়গায় পটাশিয়াম আর আয়োডিনটা বাদ পড়ে গেছে। হ্যাঁ, পটাশিয়ামটা বাদ পড়ে গেছে, আয়োডিন তো আমরা লিখছি, সরি পটাশিয়াম। তো এই পটাশিয়াম হবে পটাশিয়াম সালফেট। আমি তো বলছিলাম ওই যে আমার উৎপাদে পটাশিয়াম সালফেট উৎপাদ হবে। কোথায় গেল? হ্যাঁ, এই যে। এখন আমরা পটাশিয়াম যদি সমতা সাধন করি, যে বিক্রিয়কে পটাশিয়াম কয়টা আছে একটু দেখে ফেলেন, 2টা আর 6টা, 8টা। তো এই জায়গায় আমি দিয়ে দেবো 4 দুগুণে 8। এই স্যার আসলে আমাদের বিক্রিয়াটা কমপ্লিট। দেখেন তো স্যার আপনারা বুঝছেন কিনা, আশা করি বুঝতে পারছেন সকলে। চলেন আমি আবার একটু বলি, এইভাবে যখন আমাকে একটা বিক্রিয়া দিবে ওরা, যে পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম আয়োডাইড এবং সালফিউরিক অ্যাসিড, এই বিক্রিয়াটা পূর্ণ করেন, তখন আপনার কাজ হবে এই জায়গায় জারক পদার্থ কোনটা, বিজারক পদার্থ কোনটা আর মাধ্যম কোনটা সেটা বোঝাতে। সালফিউরিক অ্যাসিড মাধ্যম, এটা আমরা জানছি। পটাশিয়াম ডাইক্রোমেট জারক আর সেটা বিজারক। তা আমি বলছিলাম যে জারক পদার্থটা আপনাকে দেওয়া হবে, এটার মধ্যে যে 2টা ধাতু থাকবে তাদের লবণ উৎপন্ন হবে। কিসের লবণ হবে? ক্লোরাইড হবে না সালফেট হবে? সেটা নির্ভর করবো আমার এই অ্যাসিডের উপর। যেহেতু এই জায়গায় সালফিউরিক অ্যাসিড আছে, তখন সালফেট লবণ হবে। তাই আমি লিখলাম পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট। আর আয়োডাইড বিক্রিয়কে দেখলে উৎপাদে আয়োডিন হয়, সেটা আমাদের জানা। আর হবে কি পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, আয়োডিন। আর এই যে ক্রোমাইটের ক্রোমাইটে অক্সিজেন আছে, বিক্রিয়ক অক্সিজেন থাকলে উৎপাদে কি হয়? পানি হবে। শেষ। এখন আসেন আমি জারক বিজারক নির্ণয় করলাম, জারণ মান বসাইও করতে পারি, যে এই জায়গায় ক্রোমিয়ামের জারণ মান +6 ছিল, উৎপাদে +3 হয়েছে, জারণ মান হ্রাস পাইছে। যে অর্থাৎ বিজারিত হয়েছে, যে বিজারিত হয় সে জারক, সুতরাং সে জারক, সে বিজারক। এখন আমি আমার গতানুগতিক দ্বারায় জারণ অর্ধ বিক্রিয়া লিখলাম, বিজারণ অর্ধ বিক্রিয়া লিখলাম। লেখার পরে আমাকে কি করতে হবে? একটা কাজ করতে হবে। এই যে জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া লিখছি, আমার এই যে এই অংশের মধ্যে অক্সিজেন আছে, আমি তো ক্রোমিয়াম +6 ছিল, +3 হয়েছে, 3টা গ্রহণ করছে। এখন 2টা ক্রোমিয়াম থাকায় 3 দুগুণে 6টা গ্রহণ করছে, ফলে 2টা ক্রোমিয়াম 3+ উৎপন্ন হয়েছে। এখন আমার কাজ করতে হবে, এই জায়গায় 7 অণু অক্সিজেন, পরমাণু অক্সিজেন আছে, এই 7 পরমাণু অক্সিজেনকে উৎপাদে 7 অণু পানিতে রূপান্তর করা লাগবে। বিক্রিয়ক ওই যে আমার নিয়মে আছে। তাহলে কি করা লাগবে? যে আমাকে 14টা H+ বিক্রিয়কে যোগ করতে হবে। করছি, যোগ করলাম। এখন আমাকে যোগ করা লাগবে ইলেকট্রন সমতা সাধনের ভিত্তিতে, আমাকে যোগ করতে হবে। আমি এটাকে যদি 3 দিয়ে গুণ দিই, 3 দুগুণে 6, এই জায়গায় 1 দিয়ে গুণ দিলাম, তারপরে যোগ করছি প্রয়োজনীয় মূলক সরবরাহ করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই জটিল টপিকটা আশা করি সহজ হয়ে গেছে। এখন চলেন আমি ওই যে আরেকটা বিক্রিয়া যে আমাদের আছে, আমি এই অংশটা আপনাকে বলে দিই, আর প্রসেসটা আপনি আপনার মতো করে করবেন। আমি শুধু প্রোডাক্টটা বলে দিই। আচ্ছা বলেন তো, আপনারা নিজে করবেন, আর তারপর না মিললে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখেন এই জায়গায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই জায়গায় উৎপাদটা কি কি হবে বলেন তো, আপনাদের মাথায় আসতেছে কিনা? উৎপাদটা কি কি হবে? যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফেরাস সালফেট এবং সালফিউরিক অ্যাসিড। এটা মাধ্যম, এটা জারক পদার্থ, এটা বিজারক। তা আমরা বলছিলাম যে আমার প্রোডাক্ট কিভাবে লিখবো, যে জারকের মধ্যে যে লবণ আছে, ধাতু আছে তার লবণ, পটাশিয়াম সালফেট হবে, ম্যাঙ্গানিজ সালফেট হবে, ম্যাঙ্গানিজের যার মান +2। তারপরে ওই যে ম্যাঙ্গানেটের মধ্যে অক্সিজেন আছে, উৎপাদে পানি হবে। আচ্ছা পানিটা পরে লিখতেছি। ফেরাস আছে, বিক্রিয়কে ফেরাস থাকলে উৎপাদে হবে ফেরিক, Fe2SO4, ফেরিক সালফেট, আর সাথে হবে পানি। এখন সেম প্রসেস, আমরা ওই উৎপাদটা যেভাবে লিখছিলাম আপনাকেও সেইভাবে জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া লিখে সম্পন্ন করতে হবে। আশা করি আপনারা পারবেন। ধন্যবাদ সবাই।